অজয়বাবুর বয়স ৩৫। লম্বা চওড়া শরীর, গায়ের রং ফর্সা, চোখে একটা কালো ফ্রেমের মোটা চশমা। পোশাকে বিশেষ ভিন্নতা তিনি একেবারেই পছন্দ করেন না। সাধারণত চেক শার্ট আর কালো বা খয়েরি রঙের প্যান্ট পরতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে তার চেহারার মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। তার মুখে ঠিক ডান চোখের নিচে রয়েছে একটা বড় সড়ো জোড়ল। প্রথম দেখায় অনেকেই সেই দাগের গভীরতা দেখে চমকে ওঠে। আপনারা এখন অনেকেই ভাবতে পারেন, এই ভূতের গল্পের মধ্যে অজয়বাবুর চেহারা নিয়ে এত পুঙ্খানুপুঙ্খ বিবরণের কী বা প্রয়োজন আছে। একটু সময় দিন, কথা দিচ্ছি এই গল্প শেষ হওয়ার সময় এই বিবরণের যথার্থতা আপনারাও বোধ করতে পারবেন। নমস্কার, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে হাড় হিম করা গ্রাম বাংলার একটি ভয়ের গল্প। অঙ্কিতা ঘোষের লেখা সকল প্লটই বেশ ইউনিক হয়, বেশ ভয়েরও হয় বটে। আজ আপনারা শুনবেন কুলতুলি গ্রামের মাছওয়ালি। গল্প পাঠ এবং গল্প সূত্রধার আমি দিব্যেন্দু। শুরু হচ্ছে আজকের গল্প। বছর ৩৫-এর অজয় চ্যাটার্জি হলেন একজন সরকারি কর্মচারী। একটি বিশেষ কাজে বদলি হয়ে তাকে আসতে হয়েছে এই কুলতুলি গ্রামে। এই গ্রামে আসা মাত্রই তিনি বুঝতে পেরেছেন এখানে শীতের মেজাজটা একেবারেই আলাদা। সকালের কুয়াশায় এই গ্রামের চারিদিক ধূসর হয়ে থাকে। দূরের গাছগাছালি যেন আধো অস্পষ্ট ছবির মতো ভেসে ওঠে। শীতল বাতাসে যেন একটা অদ্ভুত সোঁদা গন্ধ মিশে থাকে। আঁকাবাঁকা গ্রাম্য পথগুলো যেন দুপাশে কুয়াশার ঢাকা ধান ক্ষেতের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে। শীতকাল আসন্ন, কিন্তু শীতের আভাস এখানে এতই জোরদার যে এখন থেকেই পথের ধারে খড়কুটো জেলে মানুষজনকে আগুনের তাপ নিতে শুরু করতে দেখা গেছে। শহরে থাকতে এমন শীতের আমেজ অজয়বাবু কখনোই অনুভব করেননি। সরকারি দপ্তরের পক্ষ থেকে অজয়বাবুকে একটি কোয়ার্টার দেওয়া হয়েছে, তবে সেখানে আপাতত কোনো কাজের লোক নেই। ফলে সমস্ত কাজই অজয়বাবুকে একা হাতেই সামলাতে হচ্ছে। যদিও এতে তার তেমন কোনো অসুবিধা হয় না। মা বাবা মারা যাওয়ার পর থেকে তিনি নিজের বাড়ির কাজ নিজে হাতেই করে আসছেন। অজয়বাবু কর্মব্যস্ত মানুষ হলেও তার জীবনে একটা শখ রয়ে গেছে, সেটা হলো রান্না করা। এই গ্রামে আসার পর তিনি প্রায় প্রত্যেক দিন বিকেলবেলা অফিস থেকে বাড়ি ফেরার পথে বাজার থেকে মাছ, মাংস, সবজিপাতি কিনে নিয়ে আসেন এবং বাড়ি ফিরে জমিয়ে রান্নাবান্না করেন। এভাবেই কুলতুলি গ্রামের আসার পর থেকেই তার দিনগুলো কেটে যাচ্ছিল। আজ অফিসে আসতে দপ্তরে বড়বাবু অজয়বাবুকে নিজের ঘরে ডেকে পাঠালেন। অজয়বাবু নিজের কাজ অর্ধ সমাপ্ত রেখে বড়বাবুর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে দেখলেন ইতিমধ্যে অফিসে অস্বাভাবিক রকমের ভিড় জমে গেছে। কর্মচারীরা ফাইল হাতে নিয়ে ব্যস্ত হয়ে একে অপরের সঙ্গে কথা বলছে। অজয়বাবু বড়বাবুর ঘরের দরজা সামান্য খুলে একটা টোকা দিয়ে জিজ্ঞেস করলেন, আসবো স্যার? আসুন আসুন। বাইরে কোলাহলটা দেখছেন তো? তা দেখেছি। বুঝতেই পারছেন আজ অফিসে একটা ছোটোখাটো সাইক্লোন বয়ে গেছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু হয়েছে কি? বড়বাবু নিজের সামনে রাখা কিছু রেকর্ড দেখিয়ে বললেন, এইগুলো দেখলেই বুঝতে পারবেন নথিতে অজস্র ভুলভ্রান্তি রয়েছে। গ্রামের লোকেদের মধ্যেও এই জমিগুলো নিয়ে ঝগড়া বিবাদের শেষ নেই। ভুলটা আমাদেরই। এইসব কাজ দায়িত্ববান মানুষদের হাতেই দেওয়া উচিত ছিল। তবে আর চিন্তা নেই, আপনি এখন থেকে এই ব্যাপারগুলো দেখবেন। আপনার কাজের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে। এক কাজ করুন, এই ফাইলগুলো নিয়ে যান। এই রেকর্ডগুলো পড়লে আপনি বুঝতে পারবেন কাজ কোথা থেকে শুরু করতে হবে। ওপরের দপ্তর থেকেই কড়া নির্দেশ এসেছে, 1 মাসের ভেতর পুরো কাজ সামলাতে না পারলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। শহর থেকে তাও এই গ্রামে এসেছেন, এখন বদলি হলে যে আপনাকে কোথায় পাঠাবে তার কোনো ঠিক নেই। বুঝলাম, কিন্তু এত কাজ কি এই কয়েকদিনে সামলানো সম্ভব? জট তো ভালোই পেকে আছে। কি করা যায় বলুন তো? আমাদের সকলেরই কাজের চাপ বেড়ে গেছে কয়েক গুণ। আমরা সরকারি চাকরিজীবী, তাই নিজেদের সুবিধা অসুবিধা দেখার সুযোগ আমাদের নেই। সরকারি দায়িত্ব এলে আমাদের নিঃশব্দে তা পালন করতে হবে।
অজয়বাবু তার কথার ইঙ্গিত বুঝতে পেরে ফাইলগুলো নিয়ে নিজের ঘরে চলে গেলেন। দুপুরের খাওয়া দাওয়া মাথায় উঠল তার। স্রেফ গাঁদাখানেক চা বিস্কুট খেয়ে কাজ চালিয়ে গেলেন তিনি। বিকেলের পর থেকে অফিস ফাঁকা হতে শুরু করল, কিন্তু অজয়বাবুর কাজ শেষ হতে হতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। এই সময় বাজারে গিয়েও কোনো লাভ নেই, সুতরাং আজ কেনা খাবারই ভরসা। এরপর থেকে প্রায় প্রতিদিনই অজয়বাবু অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে। সকালের মতো রাতেও তাকে বাইরে থেকে তৈরি করা খাবার কিনে আনতে হচ্ছে। কয়েকদিন ধরে এই ধরনের খাবার খেতে খেতে তিনি একেবারে বিরক্ত হয়ে উঠেছেন। যা রান্না করার এত শখ, সেই মানুষটি নিজের হাতের রান্না থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। বেশ কিছুদিন এভাবে চলার পর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন আজ বিকেলের মধ্যে তিনি বেরোবেন এবং বাজার করে বাড়ি গিয়ে জমিয়ে রান্না করবেন। কিন্তু আজও অজয়বাবুর ভাগ্য একেবারেই সহায় হলো না। দপ্তর থেকে বেরোতে বেরোতে আজ সন্ধ্যা হয়নি, বরং অনেক রাত হয়ে গেল। এত রাতে বাজার খোলা থাকার কোনো প্রশ্নই ওঠে না। এমনকি রাতের খাবারের দোকানগুলো হয়তো অধিকাংশ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এইসব ভাবতে ভাবতেই অজয়বাবু দপ্তরের বাইরে এসে দেখলেন আরো বড় একটা সমস্যা তার জন্য অপেক্ষা করছে। সন্ধ্যার পর আজ সামান্য বৃষ্টি হয়েছে বলেই হয়তো অফিসের সামনে একটাও ভ্যান পাওয়া গেল না। আজ শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। এবারের এই ঠান্ডার মধ্যে এতটা রাস্তা হেঁটে যেতে হবে ভেবেই অজয়বাবুর প্রায় মাথা ঘুরে গেল। এমন সময় দারোয়ান সুখিয়া অফিসের গেট বন্ধ করতে করতে বলল, एक भी ভ্যান নেই হ্যাঁ সাহেব, বহুত মুশকিল হয়ে গেল আপনার। সেই তো দেখছি। বাবুজি, আপনি কি पैदल যাবেন? আর কি করব, কোনো ভ্যান তো নেই, হেঁটেই যেতে হবে। लेकिन आपका घर तो यहाँ से बहुत दूर है, ঠান্ডা भी পড়েছে কাফি, তবিয়ত খারাপ হয়ে যাবে আপনার। কি আর করা যাবে। আপনি সিধা হাঁটবেন ভাবছেন? সোজাসুজি তো হাঁটতে হবে সুখিয়া, রাস্তা চিনি, সমস্যা হবে না। আমি একটা কথা বলবো বাবু। হ্যাঁ বলো। আপনি उस तरफ से না গিয়ে दूसरा রাস্তা নিয়ে নিন, তাড়াতাড়ি পৌঁছ भी যাবেন তাহলে। दूसरा রাস্তা? ওইদিকে যাওয়ার আরো কোনো রাস্তা আছে নাকি? हाँ बिल्कुल আছে। दूसरा तरफ से जाने से आपको जल्दी पड़ेगा। आइए আপনাকে রাস্তা বলে দিই। इधर से सीधा যাবেন বাবু, একটা 3 মাথার মোড় পড়বে, উধার সে একটা বট গাছ দেখতে পাবেন। সেই বট গাছের পেছনের দিকে রাস্তাটা ধরে এগিয়ে গেলেই বাজারের রাস্তা পেয়ে যাবেন। তারপর তো আপনি খুদ भी রাস্তা চিনে নিতে পারবেন। অনেক উপকার করলে সুখিয়া, আগে জানলে আমি রোজই ওদিক দিয়ে ফিরতাম, তাহলে বাড়িও তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। असल में उस रास्ते में खूब একটা লোক যাতায়াত করে না, इसलिए कभी नहीं बताया। কেন যায় না কেন? চুরি ডাকাতি হয় নাকি, না ভূতের উপদ্রব আছে? না না, সেরকম কুছ নেই শোনা। ওই দিকটা আসলে গ্রামের পিছনের দিক, কোনো দোকান বাজারও নেই, বাড়ি ঘরও নেই, তাই লোক তেমন যায় না। ও ঠিক আছে, আমি এখন আসি তাহলে, এমনিতেই অনেক রাত হয়ে গেল। ঠিক আছে বাবুজি, সাবধান সে যাইয়ে। অজয়বাবু আর সময় নষ্ট করলেন না, সুখিয়ার বলা পথ ধরে এগিয়ে পড়লেন। শুকনো পাতার ওপর দিয়ে খচখচ শব্দ করে হেঁটে চলছে অজয়বাবু। পথটা নির্জন, হিমের বাতাস শো শো করে বয়ে কাঁপিয়ে দিচ্ছে অজয়বাবুর শরীর। জমে থাকা অন্ধকার যেন পরিবেশটাকে আবৃত করছে। শহরের কোলাহল নেই এখানে, আছে শুধু নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে থাকা প্রাকৃতিক ঠান্ডা নিঃশ্বাস। চারদিকে ঘন কুয়াশা চেপে বসেছে, হাত বাড়ালেও কয়েক হাত দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে না। এরই মধ্যে হঠাৎ দূরে কোথাও শেয়াল ডেকে উঠল। এই আচমকা ডাক যেন নিঃশব্দ রাতের বুকে আরো অস্বস্তি বাড়ি তুলছে। অজয়বাবু দ্রুত হাঁটার চেষ্টা করলেন, মনে মনে বললেন, এই অন্ধকারে তো কিছু দেখতেই পাচ্ছি না, একটা টর্চ সঙ্গে রাখা উচিত ছিল। ভাগ্যিস বর্ষাকাল নয়, নাহলে সাপখোপের হাত থেকে বাঁচা যেত না। অনেকটা পথ অতিক্রম করার পর অজয়বাবু এসে পৌঁছালেন সে 3 মাথার মোড়ের কাছে। কিন্তু এ কি, সেখানে এসে তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। সুখিয়ার বলা বটগাছের পেছনের দিকে রাস্তাটায় যাওয়ার পথে অজয়বাবু দেখলেন সেই গাছের নিচে একজন মহিলা বসে আছে।
টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে তার পাশে। মহিলাটির সামনে একটা চটাই পাতা, সেখানে রাখা আছে 3টে বড় বড় মাছ। কিন্তু মাছগুলোকে দেখে তিনি চিনতে পারলেন না। এরকম মাছ তিনি আগে কোনোদিনও দেখেননি। অজয়বাবু নিয়মিত বাজার করেন, কোন মাছের কি নাম সেটা তিনি দূর থেকে দেখলেই বুঝতে পারেন। কিন্তু এই মাছগুলোকে বেশ কিছুক্ষণ দেখেও তিনি কিছুই ঠাউর করতে পারলেন না। তাছাড়া এত রাতে এই নির্জন রাস্তায় এই মাছওয়ালি করছেই বা কি? এমন সময় এখানে তো কেউ মাছ কিনতে আসবে না। দৃশ্যটা অস্বাভাবিক মনে হলেও মনে মনে খুশি হলেন অজয়বাবু। অতি আগ্রহে তিনি মহিলার কাছে এগিয়ে গেলেন। মহিলার গায়ের রং কুচকুচে কালো, তার উপর পরনে কটকটে লাল রঙের শাড়িটা যেন তার চেহারাকে আরো বিকট করে তুলেছে। মুখটাও এক কথায় বিশ্রী। হলুদ দাঁত বের করে হেসে ফেলল ওই মহিলা, তারপর বলল, কি বাবু, মাছ নেবেন নাকি? তার ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে প্রথমে আঁতকে উঠলেন অজয়বাবু। তারপর নিজেকে সামলে নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কি কি মাছ আছে তোমার কাছে? এই মাছগুলোকে তো চিনতেই পারছি না। এগুলো দেখতে মাছের মতো হলেও স্বাদ একেবারে মাংসের মতো আছে। মাংসের স্বাদ মাছে? এবার বিশ্বাস করা যায় নাকি? নিশ্চয়ই মহিলা পাগল আছে, নাহলে এমন কথা কেউ আদৌ বলতো না। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু মাছটার একটা নাম তো আছে নাকি? আল ভাত আছে বাবু, তবে আমার এই মাছগুলোর নাম একটু অদ্ভুত ধরনের আর কি। মাছের নাম বলবে, তাতে আবার ভূত অদ্ভুতের কি আছে? আছে বাবু আছে। এই মাছগুলো তো রুই, কাতলা, ইলিশের মতো নাম নেই। মাছওয়ালির একে একে 3টে মাছের দিকে তাকালেন। এই যে এই মাছের নাম সুবল, এই মাছটার নাম বিমল, আর এই যে এইটা দেখছেন, এর নাম ধবল। ভারী অদ্ভুত। মাছের নাম মানুষের মতো রেখেছো। হ্যাঁ, রসিক মানুষ তুমি। তাহলে আমায় একটা মাছ কেটে দাও, এই পেটি দিক থেকে দিও কিন্তু। আগে আগে বাবু, কেটে তো দিতে পারুম না, আপনাকে যে গোটাটাই নিতে হইব। সে কি, গোটা মাছ নেওয়া সম্ভব নাকি? পুরো মাছ তো আমি একা একদিনে খেতে পারবো না, বাকিটা আমি রাখবো কোথায়? চিন্তা করবেন না বাবু, আপনি একদিনেই পুরো মাছ খেয়ে নিবেন। এই মাছের গন্ধ একবার নাকে গেলি আপনি পুরো মাছটা একবারে না খেয়ে থাকতেই পারবেন না। মহিলার কথায় একটা অদ্ভুত রকমের শান্ত ভাব ছিল, যার ফলে অজয়বাবু চেয়েও তর্ক করতে পারলেন না। মহিলা একটা বড় ঝাঁপির মধ্যে একটা মাছ রেখে সেটা অজয়বাবুর হাতে দিল। অজয়বাবু মাছের দাম দেওয়ার জন্য টাকা বের করতে, টাকা লাগবে না বাবু, আগে খেয়ে দেখুন, ভালো লাগলে কাল এসে দেবেন টাকা। রোজ রাতে এই সময় আমি এইখানে মাছ নিয়ে বসি বাবু, আপনি নে যান। অজয়বাবু কথা না বাড়িয়ে মাছ নিয়ে আবার রওনা দিলেন। যাওয়ার সময় তিনি একবার পিছনে ফিরে মাছওয়ালিকে দেখলেন। সেই মহিলাও যেন তার উদ্দেশ্যে নিজের অদ্ভুত রকমের হাসিটা ঠোঁটের কোণে মেখে রেখেছে। সেই হাসি দেখে অজয়বাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। কোয়ার্টারে ফিরে অজয়বাবু প্রথমে মাছটা রান্নাঘরে রেখে দিলেন। তারপর হাত মুখ ধুয়ে আবার রান্নাঘরে এসে দেখলেন মাছটা ইতিমধ্যে আঁশ ছাড়ানো অবস্থায় পড়ে আছে। এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি। তবে কি সেই মাছওয়ালি আগে আঁশ ছাড়িয়ে এই মাছ বিক্রি করছিল? হয়তো তাই। নিজের মনের এই অস্বস্তিটা কাটিয়ে নিয়ে অজয়বাবু আঁশপুটিটা হাতে নিয়ে এলেন। মাছটা বেশ বড় সড়ো, কোনো রকমে ধরে মাঝখান থেকে মাছটাকে কাটতেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে চমকে উঠলেন তিনি। এর আগে বহুবার তিনি মাছ কাটতে দেখেছেন, নিজেও কেটেছেন, কিন্তু কখনো মাছ থেকে গল গল করে এরকম রক্ত বেরোতে দেখেননি। ভয়ে আর অস্বস্তিতে মাছ নিয়ে তিনি দ্রুত বাইরের উঠোনে চলে গেলেন। সেখানে বসে তিনি আবারও মাছ কাটতে শুরু করলেন, কিন্তু যতই কাটছেন ততই মাছ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই গোটা উঠোন একেবারে রক্ত মাখা হয়ে গেল। মাছ কাটা শেষ হলে অজয়বাবু মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলেন। তারপর লোহার কড়াইতে সর্ষের তেল ঢেলে একে একে মাছগুলো ভাজতে শুরু করলেন। কিন্তু এই গন্ধ যে মাছ ভাজার মতো নয়, একেবারে ভিন্ন একটা গন্ধে ভরে গেল তার রান্নাঘর। আজ তিনি মাছের কালিয়া রান্না করলেন। রান্না শেষ করে তিনি কড়াই থেকে এক টুকরো মাছ তুলে কামড় দিলেন। সাথে সাথে তার চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল। এই স্বাদ যে মাছের মতো নয়, এই যে নিখাত মাংসের স্বাদ। কাঁটাগুলো মোটা মোটা, মাছের কাঁটার মতোই নয়। এরপর তিনি আরও দুটো মাছ নিয়ে খেলেন, তারপর আরও দুটো, তারপর আরও দুটো। এইভাবে এক এক করে পুরো কড়াইয়ের মাছগুলোই তিনি একেবারেই খেয়ে ফেলেন। আশ্চর্য, এতখানি মাছ তিনি একা এইটুকু সময়ের মধ্যে কিভাবে খেলেন? ঘোরের বসে একে একে সমস্ত মাছ চেটে পুটে খাওয়ার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তার চোখে নেমে এলো গভীর ঘুম। হাত মুখ ধুয়ে এসে তিনি বিছানায় শুয়ে দ্রুত গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। গভীর রাত, বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ হু করে বয়ে যাওয়া বাতাসের ফাঁক থেকে ভেসে এলো নারী কণ্ঠের বিকট হাসির শব্দ। অজয়বাবু গভীর ঘুমের মধ্যেও সেই হাসির শব্দ শুনতে পেলেন। ঘুমন্ত অবস্থাতেও তার শরীরটা কেঁপে উঠল। চোখ খুলে একবার তাকালেন, সঙ্গে সঙ্গে হাসির শব্দটাও মিলিয়ে গেল। ভুল শুনেছেন ভেবে নিশ্চিত হয়ে তিনি অন্য পাশে ফিরে আবার ঘুমোতে যাবেন, ঠিক তখনই হঠাৎ তার নাকে এসে ধাক্কা দিল একটা তীব্র পচা আষ্টে গন্ধ। গন্ধটা এতটাই বিশ্রী যে নাক মুখ কুঁচকে তিনি বলে উঠলেন, ইস, কি বিচ্ছিরি! কথাটা শেষ করতে পারলেন না অজয়বাবু। নিঃশ্বাস আটকে গেল তার গলায়। চোখের সামনে যে দৃশ্যটা দেখলেন সেটা দেখে রক্ত হিম হয়ে গেল তার বিছানায় একেবারে তার পাশে তার মুখোমুখি শুয়ে আছে সেই লাল শাড়ি পরা মাছওয়ালি। তার মুখে এখনো লেগে আছে একটা বিকৃত হাসি। হলুদ দাঁতগুলো অন্ধকারেও জ্বলজ্বল করছে। সে ধীরে ধীরে নিজের মুখটা অজয়বাবুর মুখের কাছে নিয়ে এলো। ফিসফিসিয়ে নিজের কর্কশ স্বরে বলল, বাবু, মাছ খান? কেমন খাইলেন? ভালো তো? অজয়বাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। শরীরে জমে গেল বরফের মতো। শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সেই বিভৎস মুখটার দিকে। চোখের সামনেটা ধীরে ধীরে আবছা হয়ে এলো তার। আর তারপর সব অন্ধকার। সদর দরজায় জোরে কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল অজয়বাবুর। মাথাটা ভারী ভারী লাগছে। চোখের দৃষ্টি এখনো ঝাপসা হয়ে আছে। বিছানা ছেড়ে উঠতে গিয়ে কাঁকিয়ে উঠলেন তিনি। মাথাটা এত ব্যথা করছে কেন? তার বুকের মধ্যে যেন তীব্র গতিতে কেউ হাতুড়ি মারছে। বন্ধ ঘরের ভেতরে একটা আষ্টে গন্ধ খেলে বেড়াচ্ছে। খাট থেকে নামতেই অজয়বাবুর চোখ পড়ল বিছানার অন্য পাশে। সেদিকে ছড়িয়ে আছে মাছের এক গাদা আঁশ। বিস্ময়ে থমকে গেলেন তিনি। এখানে এত মাছের আঁশ এলো কি করে? বাইরে থেকে আবারও সেই উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। অজয়বাবু, আরে ও অজয়বাবু, অজয়বাবু! অজয়বাবু তাড়াতাড়ি বিছানা থেকে আঁশগুলো নামিয়ে ঘরের এক কোণে একটা জায়গায় জড়ো করে রাখলেন। তারপর ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে সদর দরজায় গেলেন। দেখলেন দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন দপ্তরের বড়বাবু। বড়বাবু বিস্ময় দৃষ্টিতে একবার অজয়বাবুর চোখের দিকে তাকালেন। চমকে উঠে বললেন, এ কি, আপনার শরীর খারাপ নাকি? চোখ মুখ বসে গেছে দেখছি। আর আপনাকে এত বেটে লাগছে কেন বলুন তো? শেষ কথাটা অজয়বাবুর কানে কেমন যেন একটা অদ্ভুত শোনালো। চেহারার বদল নিশ্চয়ই হতে পারে, শরীর তার ঠিক নেই বটে, কিন্তু কিন্তু এতে উচ্চতা কমে যাবে কি করে? বড়বাবু কি তাহলে ভুল দেখছেন? মনটা কেমন যেন অস্বস্তিতে ভরে উঠল তার। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি এখানে? কিছু দরকার ছিল স্যার? আপনি আবার কষ্ট করে আসলেন কেন? অফিসে গেলেই তো দেখা হতো। যাক,
আসুন আসুন, ভেতরে আসুন। না না, ভেতরে আসার সময় নেই। আর অফিসে যাওয়ার কথা কি বলছে? এখন কটা বাজে জানেন? কি হয়েছে বলুন তো অজয়বাবু? আপনার শরীর গতি কিন্তু আমার ঠিক লাগছে না। মানে কটা বাজে এখন? এখন দুপুর 3টে বাজে। কি? বড়বাবু এগিয়ে এসে তার হাত ধরলেন, তারপর হকচকি উঠলেন, বললেন, সর্বনাশ, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। না না না, আজ আপনি বিশ্রাম নিন। বুঝতেই পারছি কেন আজ আপনি অফিসে যেতে পারেননি। আপনি একটু শুয়ে থাকুন, দরকার হলে এই গাঁয়ের ডাক্তারকে একবার দেখিয়ে নেবেন। আমি এখন যাচ্ছি, খুব তাড়া আছে। পারলে একবার রাতে বাড়ি ফেরার সময় আপনার সঙ্গে দেখা করে যাব। আরে না না, তেমন কিছু না, কালই ভালো হয়ে যাব। আপনি কি কোথাও যাচ্ছেন এখন? হ্যাঁ, তাই জন্যই তো অফিস থেকে তাড়াতাড়ি বেরোলাম মশাই। এর পাশের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি, এখন ওদিকেই যাচ্ছি। আসলে দিন দুয়েক হলো আমার শালারা নিখোঁজ। ওমা, সে কি? তবে আর বলছি কি মশাই, দিন দুয়েক আগে একটা বড় অর্ডার রেডি করার জন্য ওরা রাতের বেলায় কারখানায় গিয়েছিল, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশের ওপর ভরসা রাখা যায় নাকি? আমার শালাদের খোঁজ তো মিললই না, উল্টে কারখানা থেকে 3টে মাছ উদ্ধার করে আমাদের কাছে এনেছিল ওরা। মাছ? তবে আর বলছি কি, মাছগুলোকে যে কি বিকট দেখতে আপনাকে কি বলবো। বাপের জন্মে ওরকম মাছ দেখিনি। হয়তো শালাবাবুরাই ওগুলো কিনে কারখানায় রেখেছিল, কিন্তু তারপর যে ওরা কোথায় গেল। মাছগুলোকে নিয়ে কি করলেন তারপর? কি আর করবো বলুন, তখন কি আর মাছ মাংস খাওয়ার সময়? একটা ভিখিরি মেয়ে ছেলে সেখানে ঘুরঘুর করছিল, তাকেই মাছগুলো দিয়ে দিলাম। অজয়বাবু চুপচাপ শুনছিলেন, তারপর একটা অদ্ভুত প্রশ্ন করে বসলেন। আপনার শালাদের নাম কি বলুন তো? ওদের নাম সুবল, বিমল আর ধবল। কেন বলুন তো? নামগুলো শুনে অজয়বাবুর বুকের রক্ত হিম হয়ে গেল। গত রাতে মাছওয়ালির মুখ দিয়ে এই নামগুলো তো তিনি শুনেছিলেন। বড়বাবু আর দাঁড়ালেন না, আবারও তাকে বিশ্রাম নিতে বলে সেখান থেকে বিদায় নিলেন। সদর দরজা বন্ধ করে অজয়বাবু ঘরে দাঁড়াতে আরও একবার চমকে উঠলেন। উঠোন জুড়ে লালচে রক্তের দাগ, যেন তাজা রক্ত ছিটিয়ে রয়েছে সর্বত্র। গতকাল এখানেই তো মাছ কেটেছিলেন তিনি, কিন্তু সামান্য একটা গোটা মাছে শরীরে কি এত রক্ত থাকা সম্ভব? মনে হচ্ছে যেন কোনো বড় পশু বা মানুষকে টুকরো টুকরো করে কাটা হয়েছে এখানে। মাথার মধ্যে দুশ্চিন্তার ঝড় উঠল তার, ভয়ে শরীর কাঁপতে লাগলো, গায়ে জ্বর, চোখ লাল হয়ে জ্বালা করছে, শরীরের উত্তাপও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবু চৌবাচ্চা থেকে বালতির পর বালতি জল ঢেলে তিনি তার উঠোনকে পরিষ্কার করতে লাগলেন। গায়ে জ্বর, মাথায় ভার হয়ে আছে, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। যে করেই হোক তাকে উঠোনের রক্ত ধুয়ে সাফ করতে হবে। উঠোন পরিষ্কার করতে করতে তার মনে পড়ল গত রাতের কথা। মাছওয়ালি তার মাছগুলো যে নাম বলেছিল, সেই নামগুলোই তো আজ বড়বাবুর মুখে শুনলেন তিনি। সবই কি কাকতালীয়? কোনো মাছের স্বাদ কি মাংসের মতো হতে পারে? আর কাল রাতে দেখা সেই স্বপ্নটা, সত্যি স্বপ্নটা ছিল কি আদেও? নাকি সত্যি কাল রাতে সেই মাছওয়ালি এখানে এসেছিল, তার ঘরে, তার বিছানায়, একদম তার পাশে? সে কি তার খাটে অত মাছের আঁশ ছড়িয়ে গিয়েছিল? না, এসব প্রশ্নের কোনো উত্তর নেই অজয়বাবুর কাছে। উঠোন পরিষ্কার করার পর তিনি চৌবাচ্চা থেকে জল তুলে নিজের মাথায় ঢাললেন। মাথা ঠান্ডা রাখতে হবে তাকে। সবটাই স্বপ্ন, হ্যাঁ, স্বপ্ন ছাড়া আর কিছুই নয়, কিছুই নয়। দুপুরে আর কিছুই খেতে ইচ্ছে করল না অজয়বাবুর। কাল রাতে অতগুলো মাছের টুকরো এখনো হজম করে উঠতে পারেননি তিনি, তাই স্নান সেরে আসতেই তার চোখে নেমে এলো ঘুম। মাথা বালিশে ছোঁয়া মাত্রই তিনি তলিয়ে গেলেন গভীর নিদ্রার মধ্যে। ঘুম যখন ভাঙল তখন রাত বেশ হয়েছে। জানলা দিয়ে দেখা গেল চাঁদের ক্ষীণ আলো, বাইরে ঝিরঝির করে ঠান্ডা হাওয়া বইছে। শরীর কাঁপছিল অজয়বাবুর। শীত বেড়েছে নাকি তার নিজের জ্বর বেড়েছে কিছুই বুঝতে পারছে না অজয়বাবু। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ঘরের বাতিগুলো জ্বালালেন। তারপর ঘুম জড়ানোর চোখে দরজার ছিটকিনি খুলতে গিয়ে হঠাৎ থমকে গেলেন তিনি। ছিটকিনিটা এত উপরে কেন? সকালে তো এমন ছিল না। ঘরের দরজাটা কি নিজ নিজে হঠাৎ উঁচু হয়ে গেল?
কিন্তু সেটা কি করে সম্ভব? বিস্ময়ে দিশেহারা হয়ে অজয়বাবুর চোখ পড়ল ঘরের কোণে রাখা আয়নার দিকে। সেদিকে তাকিয়ে তিনি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। আয়নায় যাকে দেখা যাচ্ছে সেটা কি আদৌ অজয় চাটুজ্জে নাকি অন্য কেউ? ধীরে ধীরে পা টিপে টিপে এগিয়ে গেলেন আয়নার দিকে। বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে উঠল। তিনি লক্ষ্য করলেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বেটে হয়ে গিয়েছেন তিনি। তাহলে কি সকালে বড়বাবু ঠিকই দেখেছিলেন? সকাল থেকে কি কোনো একটা অজানা পদ্ধতিতে অজয়বাবুর উচ্চতা কমতে শুরু করেছিল? এখন তার উচ্চতা তার আসল উচ্চতার থেকে কমপক্ষে 5 ইঞ্চি কমে গেছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিন্তু এখানে শেষ নয়। আয়নার মধ্যে নিজের মাথার দিকে তাকিয়ে রক্ত হিম হয়ে গেল তার। চুলের ফাঁক দিয়ে কপাল অবধি একটা কিছু চকচকে পদার্থ দেখতে পাচ্ছে, যেন একটা পিচ্ছিল রূপালী আস্তরণ। কম্পিত হাতে তিনি নিজের মাথায় হাত ছোঁয়ালেন। তার আঙুলে ঠেকল একটা ঠান্ডা পিচ্ছিল বস্তু। টান দিতে গিয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠলেন তিনি। চুলের গোড়া থেকে জিনিসটা ছিঁড়ে ফেলতেই তার সামনে এলো এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি হাতে ধরে রয়েছেন মাছের একটি আঁশ। এই দৃশ্যের আঘাতে তিনি যেন নিমিষেই চোখের অন্ধকার দেখলেন। আয়নার দিকে তাকিয়ে লক্ষ্য করলেন তার মাথা থেকে কপাল পর্যন্ত বড় বড় রূপালী আঁশ গজিয়েছে। না 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 না, এটা এটা হতে পারে না। এসব কি? আতঙ্কে কাঁপতে থাকলেন অজয়বাবু। তার মুখে চোখে ভয় নেমে এলো। ঠিক তখনই ঘরের আলো দপ করে নিভে গেল। চারিদিক নিস্তব্ধ। অজয়বাবু আতঙ্কে চারিদিক হাতড়ে হাতড়ে বাতি জ্বালানোর চেষ্টা করলেন। ঠিক সেই মুহূর্তেই তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলে উঠল, বাবু, হাঁস মাছ খাবেন না বাবু? আসুন, মাছ নিয়ে যান। আমি যে আপনার জন্য অপেক্ষা করছি। নিয়ে যান বাবু। ওই 3 মাথার মোড়ের বট গাছটার নিচে রয়েছি। আসুন আসুন। গলার স্বরটা ছিল সেই মাছওয়ালির। ঘরটা আষ্টে পচা গন্ধে ভরে উঠল। কথাগুলো বাতাসে মিলিয়ে যেতেই হঠাৎ বাতিটা নিজের থেকে আবার জ্বলে উঠল। ঘর আবার আগের মতো আলোয় ভরে গেল। অজয়বাবু পাথরের মতো দাঁড়িয়েছিলেন। আয়নার দিকে তাকিয়ে তিনি অদ্ভুতভাবে হাসলেন। তারপর নিঃশব্দে গায়ে একটা চাদর মুড়িয়ে নিলেন। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখ স্থির, দৃষ্টিও স্থির। ঠোঁটটা মাছের মতো আধ খোলা। মন্ত্রমুগ্ধের মতো দরজা খুলে বেরিয়ে গেলেন তিনি, যেন কারোর অদৃশ্য ইশারায় তিনি হাঁটছেন। বাইরে বেরোতেই রাতের শীতল কুয়াশা তাকে ঘিরে ধরল। তার গন্তব্য এখন সেই 3 মাথার মোড়ের বট গাছের নিচে। রাস্তার 2 ধারে শুকনো পাতার স্তূপ জমে আছে। বাতাসের পাতাগুলো মাঝে মাঝে সরসর শব্দ করে উড়ে যাচ্ছে। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। তারপর আবার সব স্তব্ধ। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা ছুঁয়েছে। গোটা গ্রাম নিস্তব্ধ। অজয়বাবুর পায়ের শব্দ ঝিঝি পোকাদের ডাকের সঙ্গে সঙ্গে এগিয়ে চলছে। অজয়বাবুর মুখ চাদরে ঢাকা, চোখ দুটি জল জল করছে। আরও কিছুটা এগোতেই তিনি সেই 3 মাথার মোড়ে এসে পৌঁছালেন। সেই বট গাছটা অন্ধকারে বিশাল এক দানবের মতো দাঁড়িয়ে আছে। ঠিক তার নিচে টিমটিম করে জ্বলছে একটা হলদে লণ্ঠন। সেই আলোয় বসে আছে সে লাল শাড়ি পরা মাছওয়ালি। তার সামনে পড়ে আছে কালকের দেখা সেই 2টো মাছ। অজয়বাবু এসে তার সামনে দাঁড়াতেই মাছওয়ালি মুখ তুলে তাকালো। সে বিকট হাসি খেলে গেল তার হলদে দাঁতের ফাঁক দিয়ে। নেন বাবু, কাল সুবল কি খেয়েছেন, আজ বিমল কি খান। অজয়বাবু নির্বাক। চোখে কোনো প্রশ্ন নেই, মুখে কোনো ভাবও নেই। নিঃশব্দে নিজের হাত বাড়িয়ে দিল মাছওয়ালির দিকে। মেজিও হাসতে হাসতে অজয়বাবুর দিকে একটি মাছ বাড়িয়ে দিল। আজ বাড়ি গিয়ে মাছটা খেয়ে নেবেন কিন্তু বাবু। আর কাল এই শেষ মাছ টেরে নিয়ে যাবেন, ঠিক আছে বাবু? অজয়বাবু বাধ্য শিশুর মতো একপাশে মাথা হেলালেন। তারপর মাছ হাতে নিয়ে এগিয়ে গেলেন নিজের বাড়ির পথে।
তার গমনে সেই মাছওয়ালি ফিক করে হেসে উঠল। তারপর কুয়াশার মধ্যে ধীরে ধীরে তার শরীর মিলিয়ে গেল। বাড়ি ফিরে অজয়বাবু নিঃশব্দে সদর দরজা বন্ধ করে দিলেন। উঠোনে এসে বসলেন আঁশপটি নিয়ে। সামনে রাখা মাছটা যেন অসহায়ভাবে চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। অজয়বাবু মাছটির দিকে তাকিয়ে পৈশাচিক হাসির সঙ্গে বললেন, আজ তোকে বেঁচে খাবো, অত ঝোল কালিয়া রাধার ধৈর্য নেই আমার। তারপর নিঃশব্দে আঁশবটি চালালেন মাছের গায়ে। আবারও সেই বীভৎস কাণ্ড ঘটে গেল। টকবক করে রক্ত বেরিয়ে এলো মাছের শরীর থেকে। উঠোন জুড়ে ছোপ ছোপ লালচে রক্ত ছড়িয়ে পড়ল। কিন্তু আজ অজয়বাবুর মুখে কোনো ঘেন্না নেই, আতঙ্ক নেই, বরং চোখে রয়েছে এক অদ্ভুত শান্তি। আজ তিনি মাছ কেটে একবারও ধোয়ার কথা ভাবলেন না। রক্ত মাখা টুকরোগুলো সোজা কড়াইতে তুলে সর্ষের তেলে ভাজতে শুরু করলেন। মাছ ভাজা শেষ হতেই নিজের রক্ত মাখা হাতে গরম কড়াই থেকে এক এক করে মাছের টুকরো তুলে মুখে চালান করলেন তিনি। নিমিষেই সেই গোটা মাছ সাবার করে ফেললেন। খাওয়া শেষ হলে একটা হাফ ছেড়ে হাত মুখ ধুয়ে খাটে গিয়ে শুয়ে পড়লেন। রাত গভীর হলো। আবারও তীব্র আষ্টে গন্ধে ঘুম ভাঙল অজয়বাবুর। সঙ্গে সঙ্গে তার কানে এলো নূপুরের ছনছন শব্দ। চোখের ক্ষীণ আলোয় ঘরটা হালকা নীলচে আলোয় আলোকিত হয়েছে। চোখ খুলে চাঁদের ক্ষীণ আলোতে তিনি যা দেখলেন, সেই দৃশ্য দেখেই তার দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল সেদিকে। তার নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তে। আলমারির ওপর থেকে ঝুলছে দুটো কালো পা। সে পায়ের নূপুর বাঁধা রয়েছে। পায়ের তুলুনিতেই সেই নূপুর জোড়া ছুন ছুন শব্দ করে উঠছে। অজয়বাবু ধীরে ধীরে নিজের দৃষ্টি তুললেন ওপরে। বড় মুহূর্তে তার শরীর অবশ হয়ে পড়ল। আলমারির ওপরে দৃষ্টি যেতেই তিনি যা দেখলেন তাতে তার হাড় হিম হয়ে গেল। ওপরে বসে আছে সেই মাছওয়ালি, মুখে লেগে আছে সেই বিকট হাসি। অজয়বাবুর বুকের ভেতরে একটা ঠান্ডা কাঁপুনি বয়ে গেল। অদ্ভুত কণ্ঠে সে জিজ্ঞেস করল, মাছটা কেমন খেলেন বাবু? অজয়বাবু আজ ভয় পেলেন না। তার চোখে এবারে দেখা যাচ্ছে অদ্ভুত এক দীপ্তি। মন্ত্রমুগ্ধের মতো তিনি ধীরে ধীরে জবাব দিলেন, দারুণ। মাছওয়ালির ঠোঁট দুটো মুখের দুদিকে আরও খানিকটা প্রসারিত হলো। মুহূর্তের মধ্যেই সে লাফ দিয়ে আলমারি থেকে মাটিতে নেমে পড়ল। থাবার মতো দুটো হাত মাটিতে রেখে ঝড়ের গতিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল অজয়বাবুর দিকে। একেবারে তার মুখের সামনে নিজের মুখ নিয়ে গিয়ে বলল, কাল শেষ মাছটা আনতে যাবেন তো? যাব। কালই তো শেষ দিন, আমি অপেক্ষা করব। 3 মাথার মোড়ে পডকাস্টের নিচে আসবেন কিন্তু। মাছওয়ালির শরীরটা ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল অন্ধকারে। ঘর আবারও নিস্তব্ধ হয়ে গেল। অজয়বাবু কিছুক্ষণ স্থির হয়ে শুয়ে রইলেন। তারপর ধীরে ধীরে পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলেন, যেন তার সঙ্গে এইমাত্র কোনো অসম্ভব ঘটনা ঘটেইনি। তার ঘরের বাতাস তখনও ভারী হয়ে আছে, একটা আষ্টে পচা গন্ধে। কিন্তু সেই গন্ধ আজ অজয়বাবুর বেশ ভালোই লাগছিল। পরদিন সকালে ঘুম ভাঙতেই অজয়বাবু খাটে উঠে বসলেন। শরীরটা এখনো ভার লাগছে, গায়ে হালকা জ্বরও আছে। অজয়বাবুর মনে হলো আজও তার পক্ষে অফিসে যাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে তিনি খাট থেকে নামতে গেলেন, কিন্তু না, তিনি খাট থেকে নামতে পারলেন না। খাটের কিনারায় পা দিতেই চমকে উঠলেন তিনি। তার খাট থেকে মাটির দূরত্ব এতটা কি করে হলো? খাটটা কি নিজে থেকে উঁচু হয়ে গেছে, নাকি মাটিটা নিজের থেকে দূরে সরে গেছে, নাকি সবই তার ভুল দেখছেন? চোখ কুঁচলে তিনি আরও ভালো করে তাকাতেই বুঝলেন, না, খাটের উচ্চতার কোনো পরিবর্তন হয়নি, বরং তার নিজের শরীরই ছোট হয়ে গেছে। আতঙ্কে নিজের হাত পা দেখলেন অজয়বাবু। ছোট হয়ে যাওয়া অঙ্গগুলি ঝিলমিল করছে রূপলি আঁশে। কোনো রকমে খাট থেকে নেমে আয়নার সামনে দাঁড়াতেই স্তব্ধ হয়ে গেলেন তিনি। নিজের মুখটা চিনতেই পারছে না। পুরো মুখ জুড়ে গুজিয়েছে আঁশের আস্তরণ। ঠোঁটের কাছটা সরু হয়ে মাছের মতো ছুচুলো হয়ে গেছে। মাথাটাও লম্বাটে হয়ে গেছে।
চোখ দুটো স্থির। শুধুমাত্র অজয়বাবুর ডান গালে সেই পুরনো জরুলগুলোর দাগ স্পষ্ট রয়েছে। এই দেখে অজয়বাবু প্রাণপণে চিৎকার করতে চাইলেন, কিন্তু মুখ খুলতেই বেরোলো বুদবুদ শব্দ। গলা থেকে কোনো শব্দ বেরোতে পারল না। মুখ খুলে কথা বলার চেষ্টা করলেও তিনি পারলেন না। কোনো মতে টলতে টলতে তিনি নিজের দরজার দিকে গেলেন। ভাগ্যিস কাল রাতে দরজা খোলা রেখে শুয়েছিলেন। ছিটকানিটা লাগিয়ে ফেললে আজ তাকে এই ঘরেই বন্দি থাকতে হতো। একবার অজয়বাবুর মনে হলো তিনি বাইরে গিয়ে সাহায্য চাইবেন, কিন্তু নিজের এই বিকট চেহারা নিয়ে গ্রামের লোকেদের সামনে গেলে তারা হয়তো ভয়ে পালাবে। তাহলে এখন কি করবেন তিনি? সারা জীবন কি এমনভাবেই বেঁচে থাকতে হবে? নিশ্চয়ই এই ঘটনার পিছনে আছে সেই মাছওয়ালি। ওর থেকে মাছ নিয়ে এসে খাওয়ার পর থেকে তার শারীরিক পরিবর্তন ঘটেছে। একটা উপায় আছে। অজয়বাবু ঠিক করলেন আজ রাতে তিনি আবারও যাবেন 3 মাথার মোড়ে। মাছওয়ালিকে অনুরোধ করবেন যেন সে তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এখন ওই মাছওয়ালি অজয়বাবুর একমাত্র আশা ভরসা। রাত নেমে এলো গায়ে। একটা চাদর চড়িয়ে বেরোলেন অজয়বাবু। হাওয়ায় আজ এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে রয়েছে। 3 মাথার মোড়ে পৌঁছে আজ তিনি দেখলেন আজও সেই বট গাছের নিচে বসে আছেন সেই কদাকার মাছওয়ালি। এবারে তার সামনে রাখা আছে আর একটাই বড় মাছ। অজয়বাবু এগিয়ে গেলেন, কিন্তু মুখে কোনো কথা বলতে পারলেন না। দৃষ্টি আবারও স্থির হয়ে গেল। যা বলতে চেয়েছিলেন তা সম্পূর্ণ ভুলে গেলেন। মাছওয়ালি তার দিকে তাকিয়ে হেসে বলল, এই নীলবাবু, আজ ধওয়াকে নিয়ে যান। আপনার অপেক্ষাতেই তো এতক্ষণ বসেছিল। যান যান, বাড়ি নিয়ে গিয়ে এই মাছ খান খেয়ে এলেন। যান। অজয়বাবু নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন, কোনো প্রতিবাদ করলেন না। মাছওয়ালির হাত থেকে মাছটা নিয়ে নিঃশব্দে বাড়ি ফিরে এলেন। বাড়ির উঠোনে বসে তিনি আঁশবটি হাতে নিলেন, কিন্তু মাছ কাটার পূর্বেই তিনি থেমে গেলেন। মনে মনে ভাবলেন, এত কষ্ট করে মাছটা কাটবো কেন? এটা রান্না করারই বা কি দরকার? অত ধৈর্য আমার নেই। আচ্ছা, এই কাঁচা মাছটা এমনি এমনি খাওয়া যায় না? নিশ্চয়ই যায়। অজয়বাবুর ঠোঁটের কোণে ফুটে উঠল একটা অচেনা পৈশাচিক হাসি। তিনি কাঁচা মাছটা মুখের সামনে ধরে একটা কামড় বসালেন। কাঁচা মাছ যে এত সুস্বাদু হতে পারে অজয়বাবু সেটা ধারণাই ছিল না। তারপর কপ কপ করে কাঁচা মাছটা খেতে লাগলেন। মাছের ভিতর থেকে গল গল করে রক্ত ঝরছে। অজয়বাবু সেই রক্ত চেটে পুটে খেয়ে ফেলছেন। পুরো মাছ খাওয়া শেষ করে একটা বড় মাপের ঢেকুর তুললেন তিনি। কি যে শান্তি! ইতিমধ্যেই অজয়বাবুর শরীর বড় ক্লান্ত হয়েছে। ওই রক্তমাখা উঠোনেই তিনি শুয়ে পড়লেন। গভীর রাতে হাঁক পাক করতে করতে অজয়বাবুর ঘুম ভাঙল। মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। উঠে বসতে গিয়ে বুঝলেন তার শরীর আর উঠে বসার অবস্থায় নেই। তার হাত পা শরীরের সঙ্গে একেবারে লেগে গেছে। কিছুতেই তিনি হাত পা নিজের শরীর থেকে আলাদা করতে পারলেন না। বুকের ওপর ভর দিয়ে সরীসৃপের মতো মাটিতে ছটফট করছেন তিনি। মুখ থেকে বেরোচ্ছে শুধুই বুদবুদ শব্দ। তার শরীরের প্রতিটা ইঞ্চি ঢাকা হয়ে গেছে রূপলি আঁশে। অর্থাৎ অজয়বাবু এখন সম্পূর্ণ বদলে গেছেন। তাকে দেখতে হয়েছে জলজ্যান্ত মাছের মতো। এমন সময় তার নজর পড়ল দালানের দিকে। ওখানে কে যেন লণ্ঠন জেলে বসে আছে। আবছা আলোয় তার মুখটা দেখেই অজয়বাবু চিনতে পারলেন এ তো সেই মাছওয়ালি। মুখে সেই বিকট হাসি হেসে সে এগিয়ে আসছে অজয়বাবুর দিকে। তারপর নিচু হয়ে অজয়বাবুর এক হাত লম্বা মাছের মতো দেহটা তুলে নিয়ে পাশের চৌবাচ্চা ছুঁড়ে ফেলে দিল। চৌবাচ্চার জলে পড়তেই অজয়বাবুর যেন প্রাণ ফিরে পেলেন। হাত পা ছুঁড়ে সাঁতার কাটতে শুরু করলেন। অথচ মানুষ থাকাকালীন তিনি কখনো সাঁতার শেখেননি। মাছওয়ালি চৌবাচ্চার সামনে এসে ঝুঁকে পড়ে বললেন, আরাম লাগছে বাবু, কিন্তু এ যে আরাম আপনি বেশিক্ষণ পাবেন নে বাবু। আপনাকে যে মরতে হবে বাবু, মরতেই হবে।
মাছওয়ালি অজয়বাবুর মাছের মতো শরীরটাকে পুনরায় জল থেকে বের করে নিজের সামনে তুলে ধরল। অজয়বাবু ছটফট করতে করতে অসহায় চোখে তার দিকে তাকিয়ে রইলেন। মাছওয়ালি তখনও হাসছে। সেই হলুদ দাঁতের ফাঁকে ফুটে উঠেছে তার বিকৃত মুখের বিকট হাসি। পরদিন সকালে অজয়বাবুর অফিসের লোকেরা তার খোঁজ নিতে এলো। সদর দরজা খোলা ছিল, কিন্তু সারা বাড়ি শুনশান। অজয়বাবুর কোনো পাত্তা নেই। উঠোন জুড়ে ছড়িয়ে আছে রক্ত। চৌবাচ্চার সামনে কি যেন একটা পড়ে আছে। একটা মাছ না, কিন্তু এখানে এই গোটা মাছটা এলো কোথা থেকে? গ্রামের লোকেরা সেখানে ভিড় করলো। কেউ কেউ বলল, এইরকম মাছ তো বাপের জন্য দেখেনি। আরেকজন বলল, মাছটাকে দেখেই ঘেন্না করছে। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এলো একটা ময়লা লাল শাড়ি পরা কদাকার মেয়ে। বাবুরা, অনেক দিন কিছু খাবার জোটেনি, এই মাছটাই আমি নিয়ে যাব বাবু। গ্রামের লোকেদের সম্মতি পেয়ে মেয়েটা মাছটা তুলে নিল। তারপর গ্রামের লোকেদের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ বাবু। তারপর সেই বাড়ি থেকে বেরিয়ে এসে মাছওয়ালি গ্রামের প্রান্তে সেই 3 মাথার মোড়ের দিকে রওনা দিল। এখনো তার মুখে লেগে আছে সেই আলগা অদ্ভুত বিকট হাসি। কয়েকদিন পরের কথা। রাতের বেলা বাড়ি ফিরছেন কুলতুলি গায়ের এক বিশাল অবস্থাপন্ন আড়তদার ভুবনকর। আজ ট্রেন লেট হওয়ার জন্য তাকে এই সময় বাড়ি ফিরতে হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য তিনি শর্টকাট রাস্তাটাই বেছে নিয়েছেন। চারিদিকে কুয়াশা আবৃত, ঠান্ডাও লেগেছে ভীষণ। তাড়াতাড়ি পা চালাচ্ছিলেন তিনি। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন মোড়ের মাথায়। বটতলার নিচে একজন মাছওয়ালি সামনে একটা মাছ নিয়ে বসে আছে। এত রাতে কোনো পাগল এই জায়গায় বসে মাছ বিক্রি করে? কৌতূহলী হয়ে তিনি এগিয়ে গেলেন। মাছওয়ালির বিশ্রী রূপ তার চোখে যেন আঘাত করল। মাছটাকে দেখে কেমন যেন অদ্ভুত মনে হলো তার। এরকম মাছ তিনি আগে কোনোদিনও দেখেনি। মাছওয়ালির কাছে গিয়ে তিনি প্রশ্ন করলেন, আরে এই মাছটার নাম কি রে? হ্যাঁ, এইরকম মাছ তো জীবনে চোখেও দেখিনি রে। এই মাছ খেতে কেমন? একেবারে মাংসের মতো স্বাদ হবে বাবু, নিয়েই জাননি। কে? মাছের স্বাদ মাংসের মতো? হেসে উঠলেন ভুবনবাবু। সত্যি মেয়েটি পাগল। দেখা যাক কম পয়সায় গোটা মাছটা হাতানো যায় কিনা। বেশ বেশ, গোটা মাছটাই দিয়ে দে। আমার গিন্নি আর এই ছেলে মেয়েরা মাছ খেতে খুব ভালোবেসে। দেখি বাড়ি নিয়ে যাই। তাহলে এই মাছের দক্ষিণা কত? মাছওয়ালি জিভ কেটে বলল, না 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 না, টাকার কথা বলবেন না বাবু, মাছ নিয়ে যান। ভালো লাগলে কাল টাকা দিয়ে যাবেন না হয়। ভুবনবাবু বিনামূল্যে মাছ পাওয়ার লোভে আর একটাও বাড়তি কথা বাড়ালেন না। মাছ নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন। বাড়ি ফিরে রান্নাঘরে গিয়ে নিজের স্ত্রীর হাতে মাছটা দিয়ে বললেন, গিন্নি, জমিয়ে রান্না করো তো। এ আবার কি মাছ তুলে আনলে গা? কে জানে, নাম জিজ্ঞাসা করিনি। মাছওয়ালিটা একেবারে পাগলি ছিল। এত বড় মাছটা এমনি এমনি দিয়ে বলল ভালো লাগলে কাল এসে দাম দিয়ে যেতে। কাল আর যাচ্ছে কে? তবে ও বলল এই মাছের স্বাদ নাকি মাংসের মতো। হ্যাঁ গো। দুস, মাছের স্বাদ নাকি মাংসের মতো? আমার এই মাছটাকে দেখে বকতেই হচ্ছে না। আমি রান্না করে দিচ্ছি, তুমি আর তোমার ছেলে মেয়েরাই খাও। যা ইচ্ছে করো না, আমি যাই ওই মুখ হাত পা ধুয়ে আসি। এ বাবা, এ দেখো, এটা আবার কি গো? কি হলো আবার? ভুবনবাবুর স্ত্রী মাছটাকে দেখিয়ে বললেন, আরে দেখোই না, মাছটা চোখের নিচের আঁশগুলোতে একটা কালো চোপ মতো লেগে আছে। কেমন একটা লাগছে না? হ্যাঁ, মনে হচ্ছে ওই মাছের নিচে যেন একটা জড়ুল আছে। ঠিক মানুষের মতো। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, কুলতুলি গ্রামের মাছওয়ালি। গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল শান, প্রিয়নাথ, খুশি, রাজ এবং পূজা। আবহতে ছিল অভ্র। পোস্টার ডিজাইনে চিত্রায়ন।
কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই গল্পটা জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা অনেকেই আমাদের গল্প শোনেন, প্রায় অনেক বছর হলো, কিন্তু আমাদের চ্যানেলকে অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না। আপনারা যখন নিয়মিত আমাদের গল্প শোনেন এবং আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা না ক্লিক করে রাখবেন। এতে কী হবে, আমরা যখন নতুন নতুন গল্প আনবো আপনারা তা শুনতে পারবেন। সামনে শীতকাল আসছে, তো শীতকাল স্পেশাল বেশ কিছু গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প কিন্তু আসতে চলেছে। তাই সেগুলোকে শুনতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন বঙ্গকথা চ্যানেলকে।